আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রমজানে সৌদি আরবে নামাজের সময় মসজিদের বাইরের মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা। চট্টগ্রাম বন্দর সংক্রান্ত গোপন চুক্তি স্থগিত চেয়ে 100 শিক্ষার্থীর চিঠি। ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে 8 প্রভাবশালী মুসলিম দেশ। সর্বশেষ জানাবো কোন দল কোথায় নির্বাচনী প্রচারণা শুরু করবে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রমজানে সৌদি আরবের নামাজের সময় মসজিদের বাইরের মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা। পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরব জুড়ে নামাজের সময় মসজিদের বাইরে লাউডস্পিকার বা মাইক ব্যবহারের ওপর পুনরায় নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। মঙ্গলবার 20 জানুয়ারি সৌদি আরবের ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আসন্ন রমজান মাসে মসজিদগুলোর প্রস্তুতি ও শৃঙ্খলা বজায় রাখতে একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করে, যেখানে মাইক ব্যবহারের বিষয়টি কঠোরভাবে সীমিত করা হয়েছে। গলফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ এই আদেশের সত্যতা নিশ্চিত করেছেন। নির্দেশনায় বলা হয়েছে, মসজিদের বাইরের মাইক শুধুমাত্র আজান এবং নামাজ শুরুর সংকেত বা ইকামার সময় ব্যবহার করা যাবে, তবে পুরো নামাজ চলাকালীন বাইরের মাইক চালু রাখা যাবে না। মন্ত্রণালয় থেকে দেয়া নির্দেশিকায় হিজরি বর্ষপঞ্জির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারিভাবে নির্ধারিত নামাজের সময়সূচি কঠোরভাবে মেনে চলার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশেষ করে এশার নামাজের সময় এবং প্রতিটি নামাজের আজান ও ইকামাতের মধ্যবর্তী সময়ের ব্যবধান নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো মুসল্লিদের জন্য মসজিদের ভেতরে একটি শান্ত, সুসংগঠিত এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করা। এছাড়া পবিত্র মসজিদের পাশাপাশের আবাসিক এলাকার মানুষের বিরক্তি রোধ এবং ধর্মীয় গাম্ভীর্য বজায় রাখা এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে জানানো হয়েছে। রমজানের প্রস্তুতি হিসেবে ইফতারের আয়োজনের বিষয়ে মন্ত্রণালয় সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। বলা হয়েছে, ইফতারের যাবতীয় আয়োজন শুধুমাত্র মসজিদের নির্দিষ্ট উঠান বা প্রাঙ্গণে করতে হবে এবং মসজিদের ভেতরে কোনো খাবার পরিবেশন করা যাবে না। সতর্ক ব্যবস্থাপনার মাধ্যমে দান করা পানি ব্যবহার এবং অতিরিক্ত পানি মজুত না করার জন্য মসজিদ কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে। মসজিদের পরিচ্ছন্নতা ও নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে রক্ষণাবেক্ষণ দলকে নির্দেশ দেওয়া হয়েছে যেন সব সুযোগ সুবিধা পুরোপুরি প্রস্তুত থাকে। বিশেষ করে নারীদের নামাজের জায়গার পরিচ্ছন্নতা ও ব্যবস্থার দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। সৌদি সরকারের এই নির্দেশনাগুলো দেশটির সব অঞ্চলের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং এগুলো লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। প্রতি বছর রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লির পদচারণায় মুখরিত থাকে সৌদি আরবের মসজিদগুলো। তাই ভিড় সামলানো এবং শৃঙ্খলা বজায় রাখতেই এই আগাম প্রস্তুতিমূলক নির্দেশনা জারি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এই পদক্ষেপগুলো পবিত্র মাসে ইবাদতের পরিবেশকে আরও সুশৃঙ্খল করবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রাম বন্দর সংক্রান্ত গোপন চুক্তি স্থগিত চেয়ে 100 শিক্ষার্থীর চিঠি। চট্টগ্রাম বন্দরের লালদিয়ারচর ও পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনা ও নির্মাণের লক্ষ্যে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত গোপন কনসেশন চুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় নিরাপত্তা ও স্বচ্ছতার স্বার্থে এই চুক্তির পূর্ণাঙ্গ বিষয়বস্তু প্রকাশ এবং তা স্থগিতের দাবি জানিয়েছেন বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার 21 জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় সহ সরকারের 6টি গুরুত্বপূর্ণ দপ্তরের ডাকযোগে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 100 শিক্ষার্থী। চিঠিতে স্বাক্ষর করেছেন ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, গত 17 নভেম্বর 2025 তারিখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ডেনমার্ক ভিত্তিক এপিএম টার্মিনালস এর সঙ্গে লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য এবং একই দিনে সুইজারল্যান্ড ভিত্তিক মেডলগ এসএ এর সঙ্গে পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার জন্য অস্বাভাবিক দ্রুততায় গোপন কনসেশন চুক্তি স্বাক্ষর করে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট হওয়া সত্ত্বেও এই চুক্তির বিষয়বস্তু জনসম্মুখে প্রকাশ না করাকে সংবিধানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস্বার্থ রক্ষার মৌলিক নীতির পরিপন্থী বলে দাবি করেছেন তারা। চিঠিতে আরও বলা হয়, প্রাপ্ত তথ্য অনুযায়ী এসব চুক্তিতে বিদেশি প্রতিষ্ঠানকে কেবল টার্মিনাল অপারেটর নয়, বরং দীর্ঘমেয়াদী 48 বছরের জন্য কনসেশনিয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
উন্মুক্ত দরপত্র ছাড়া চুক্তি সম্পাদন, দেশীয় প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ না দেয়া এবং $167 জায়গায় মাত্র $21 মাসুল ধার্য করায় প্রতি কন্টেইনারে রাষ্ট্রীয় রাজস্ব উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার বিষয়টি গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। মাত্র 11 থেকে 13 দিনের মধ্যে অস্বাভাবিক দ্রুততায় এই চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া নিয়েও তারা বিস্ময় প্রকাশ করেন। শিক্ষার্থীরা সংখ্যা প্রকাশ করে বলেন, দীর্ঘমেয়াদে দেশের প্রধান সমুদ্র বন্দর বিদেশি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে গেলে অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া ফিলিস্তিনের গণহত্যার অংশীদার ইসরায়েলে অস্ত্র পরিবহনে অভিযুক্ত আন্তর্জাতিকভাবে বিতর্কিত প্রতিষ্ঠানের সঙ্গে এমন চুক্তি বাংলাদেশের সংবিধান, পররাষ্ট্রনীতি ও নৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। এই প্রেক্ষাপটে চিঠিতে 3 দফা দাবি জানানো হয়। 1. ওই নন ডিসক্লোজার কনসেশন চুক্তিগুলোর সম্পূর্ণ অবিকৃত বিষয়বস্তু বিজ্ঞপ্তি জারির মাধ্যমে জনসমক্ষে প্রকাশ করতে হবে। 2. চুক্তিগুলোর আইনগত বৈধতা, অর্থনৈতিক যৌক্তিকতা, বন্দর ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তার উপর সম্ভাব্য প্রভাব পর্যালোচনার জন্য অভিজ্ঞ ও নিরপেক্ষ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন ও উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটি গঠন করতে হবে। 3. পর্যালোচনা প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট চুক্তির আওতায় সব কার্যক্রম স্থগিত রাখতে হবে। ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিচ্ছে 8 প্রভাবশালী মুসলিম দেশ। বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মুসলিম বিশ্বের 8টি প্রভাবশালী দেশ। বুধবার 21শে জানুয়ারি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতির মাধ্যমে ঐতিহাসিক সিদ্ধান্ত জানান। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত এই পরিষদে তাদের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্পের এই শান্তি পরিষদ মূলত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট নিয়ে 2027 সালের শেষ নাগাদ যুদ্ধোত্তর গাজার ব্যবস্থাপনা তদারকি করবে। তবে দীর্ঘমেয়াদে একে বৈশ্বিক সংঘাত নিরসনের একটি স্থায়ী প্ল্যাটফর্ম হিসেবে গড়ার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের। এই পরিষদ গঠনের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয় হলো এর সদস্য পদ ও পরিচালনা পদ্ধতি। ডোনাল্ড ট্রাম্প নিজে এই বোর্ডের আজীবন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদের স্থায়ী সদস্য হওয়ার শর্ত হিসেবে প্রতিটি দেশকে $1 বিলিয়ন ফি প্রদান করতে হবে। এর আগে মিশর, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত যোগ দেওয়ার বিষয়ে ইঙ্গিত দিলেও সৌদি আরবের নিরাপত্তা নিয়ে জল্পনা ছিল। ট্রাম্প ব্যক্তিগতভাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এই বোর্ডে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। অবশেষে রিয়াদ সহ বাকি 4টি দেশ এতে যোগ দেওয়ার সম্মতি দেওয়ার ট্রাম্পের এই উদ্যোগ বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বোর্ড অব পিসের কর্মপরিধি সম্পর্কে জানানো হয়েছে যে এটি বছরে মাত্র কয়েকবার বৈঠক বসবে। তবে গাজা উপত্যকার দৈনন্দিন প্রশাসনিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য গাজা এক্সিকিউটিভ বোর্ড নামক একটি আলাদা উপকমিটি কাজ করবে। শুক্রবার এই এক্সিকিউটিভ বোর্ডের সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে, যেখানে তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। মুসলিম দেশগুলো তাদের যৌথ বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ রাষ্ট্র গঠনের অধিকারকে ভিত্তি করে একটি ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা এই পরিষদে যুক্ত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই উদ্যোগের বিষয়ে আরও একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং বোর্ড অব পিসে যোগ দিতে রাজি হয়েছেন। ট্রাম্পের মতে বিশ্বজুড়ে প্রভাব রয়েছে এমন শক্তিশালী নেতাদের এই বোর্ডে প্রয়োজন ছিল বলেই তিনি পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি দাবি করেন, জাতিসংঘ যেসব কাজ করতে ব্যর্থ হয়েছে এই বোর্ড সেই শূন্যস্থান পূরণ করবে এবং বিশ্বের বড় বড় সংঘাত নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। তবে কিছু দেশে এই পরিষদের যোগ দেওয়ার ক্ষেত্রে সংসদীয় অনুমোদনের জটিলতা থাকতে পারে বলেও ট্রাম্প স্বীকার করেছেন।